আমার রেট বেশি, 4000-এর নিচে যাব না আজকে। চল না চুমকি, তো যে পরের বার বাড়াই দেব নে, সর। চুমকি পরের বার নেওয়াতে বিশ্বাসী না, এ বলে আজকেও 3টা কাস্টমারকে বিদায় করে দিল। চুমকি চুমকি হলো ওর নষ্ট পড়ার সবচেয়ে সুন্দরী প্রতিতা। যে নষ্ট পড়া মেয়ে, চুমকির বয়স 24 হবে, লম্বায় 5 ফিট 5, গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ, ঘন লম্বা চুল। যে কেউ দেখলে পাগল হয়ে যাবে চুমকির সাজসজ্জা দেখে। তাকে এখনকার লাগে না, অত ছড়া সাজে মেয়ে, সাজেও না, তাই হয়তো ওর পিছে সব কাস্টমাররাই ঘোরে। পুরো 1 বছর ধরেই চুমকি তার কাছে যায়, ওর যত টাকা দরকার ওই লোকই দেয়। উনি বেশ ভালো ব্যবসায়ী। ইদানিং ওই লোকটা আসছে না, যাওয়ার আগে 20 দিনের টাকা দিয়েও গিয়েছিল চুমকির জন্য। আজ 21তম দিন। চুমকির আজকে মনটা ভালো, ওর মায়ের জন্মদিন আজকে। মায়ের কথা খুব মনে পড়ছে, তাইও মানুষ দেখে রেট বলছে। কাজ করার কোনো ইচ্ছেই আজকে নেই যদিও। সবার থেকে রেট সবসময় চুমকিরই বেশি থাকে, তবে 1000 চাইলে অন্য কারো সাথে চুমকি যায় না। আবার কেউ বলারও নেই, কেননা সবার থেকে বেশি চুমকিই কামায় এখানে, হোক সেটা একজনের থেকেই। লোকটা আসলে শারীরিক চাহিদা মিটাতে আসে না, সে আসে মনের খোরাক জোগাতে চুমকির কাছে। চুমকির নষ্টপাড়ায় প্রায় 1 বছর ধরে আছে। ওর মা বাবা কেউ নেই, মায়ের অসুখ জন্য মূলত নষ্টপাড়ায় আসা চুমকির। কিন্তু এখানে থেকেও নিজের মান সম্মান শেষ করে দিয়ে, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে, জীবনের কালো অধ্যায়ের মধ্যে পা বাড়িয়ে এত টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারেনি। পুরনো জীবনে ফেরেনি কেন চুমকি? কারণ কেউ তাকে গ্রহণ করবে না। চেষ্টা করেছিল, কিন্তু ফলাফল শূন্য। আর তার যে একটা ছোট বোন আছে, তাকেও তো মানুষ করতে পারবে না। তাই অনিচ্ছা সত্ত্বেও এই নষ্ট কাজ করেছে এবং একটি এতিমখানাও চালাচ্ছে। প্রতি মাসে বেশ কিছু টাকা দেয় ওখানে। চুমকির বোন ওখানেই থাকে। এদিকে আজকেও প্রতিদিনের মতো কাস্টমাররা এসে ভিড় লাগিয়েছে। সবাইকে বিদায় করে দিয়ে ঘুমিয়ে গেছে চুমকি। আসলে চুমকির বয়সের মেয়েদের জীবনে বিয়ে হওয়ার স্বপ্ন থাকে, স্বামী সন্তানের স্বপ্ন থাকে, কিন্তু ওর জীবনে তেমন কিছুই নেই। তাই কোনো রকম ঘুম আসলে ওর কাছে সবচেয়ে শান্তি লাগে। আর এতিমখানাতে গেলে রাত 3টে বাজে চুমকির দরজায় ধাক্কা দিচ্ছে আখি। রুহি, বউ, আমার বড় আপা ডাক দিচ্ছে, দরজা খোলো। আর তোমার কাস্টমার মইরা গেছে, বউ, গাড়ি অ্যাক্সিডেন্টে নাকি উনি মইরা গেছে, আজকে খবর পাইছি। মনে হয় নিপা ও ভাপা ভাইও জানতে পারছে। দরজা খুলে এসব শুনে আগেই চুমকি বলল, না, বলছি না রুহি বলে ডাকতে না, এখানে কেউ জানে না যে আমার নাম রুহি, তুই ওভাবে আর আমাকে ডাকবি না। কিছুটা রাগ হয়ে কথাগুলো বলল। আচ্ছা বউ, আর ডাকুম না, খেয়াল ছিল না। এ ঘটনা শোনার পর চুমকিরও খারাপ লাগছে মানুষটার জন্য, কিন্তু ও পড়ে গেল চিন্তায়, কারণ এখন ওকে আবার কারো কাছে পাঠিয়ে দেবে নিশ্চয়ই। ভয় পেতে লাগে চুমকি। এখন আসে আখির প্রসঙ্গে। আখি হচ্ছে রুহিদের সাথেরই একজন মেয়ে, ও রুহিকে খুব পছন্দ করে। এবার আসল কথা হলো, এই মুহূর্তে চুমকির ডাক পড়েছে এখানকার ঠাকুর আপার কাছে, মানে নিপার কাছে। এই যে বেশ্যা পড়লে সর্দার নেই, আর তার ডাক পড়া মানে কোনো জরুরি কাজ আছে। নিপা বলে, চুমকি, এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে তোরে ডাকতেছিলাম, রাতে আবার কিসের ঘুম? আজকে আমার ছুটি। হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা শোন, তোর নতুন কাস্টমার ইরাত সাহেব, এটা যা ভিতরে নিয়ে যা। আর 1 রাতে 4000 দিতে রাজি হয়েছে। তোর রূপের কথা শুনে এরে মানা করা আমার ভালো মনে হয় না, তাই আজকে তোর মানা করতেও কাস্টমার নিচ্ছি। তুই চিন্তা করিস না, গ্যাস দিচ্ছে সব টাকা। এবার নিয়ে যা সাহেবরে, আর ভালোভাবে খেদমত করিস। চুমকি মনে মনে ভাবছে, এই মহিলা আমাকে শান্তি দিবে না, মুখে মিষ্টি, খালি টাকা আদায়ের জন্য। কিরে চুমকি, যা নিয়ে যা। আচ্ছা, ছেলেটার দিকে টাকালাও না। চুমকি না তাকিয়ে বলল, দাঁড়ায় আছেন কেন? তখনই নিপা কঠিনভাবে টাকালো চুমকির দিকে। তখন চুমকি স্বাভাবিক গলায় বলল, সাহেব চলেন। লোকটাকে নিজের ঘরে এনে বসতে বলে চুমকি ফ্রেশ হয়ে একটা গোল্ডেন কালারের শাড়ি পরে আসলো, চুলগুলো খোলা, কপালে ছোটে একটা গোলাপি টিপ। ওকে বেশ দারুণ লাগছে। চুমকি লোকটার দিকে তাকিয়ে বেশ অবাক হলো, কারণ বয়স 28 বা 30 হবে। খুব সুদর্শন একটা ছেলে, যে কোনো মেয়ে তার মতো পুরুষকে নিজের সঙ্গী হিসাবে চাইবে। লোকটা একটা নীল পাঞ্জাবি পরা, বেশ টিপটপ গোছানো মানুষ, হাতে একটা ছোট মদের বোতল। সেটা থেকে লোকটা মদ খাচ্ছে, নেশা ধরেছে ওকে ভালোভাবেই।
চুমকি তাকে দেখে মনে মনে ভাবছে এরকম একজন লোকের নষ্ট পড়ায় আসার কি প্রয়োজন, মাথাই ধরছে না। এসব ভাবতে ভাবতে চুমকি লোকটার পাশে এসে বসল। পাশে বসতেই ছেলেটা ওর কাছে এসে পড়ল। চুমকির বেশ ভয় করছে। ছেলেটা ওর গা ঘেঁষে একদম কানের কাছে এসে আস্তে করে বলল, রুহি। চুমকির চোখ বড় হয়ে গেল। এই নাম একটা কাস্টমারের মুখে শুনে চুমকির ভিতরে রুহি যেন জেগে উঠল। এই নামের এই নষ্ট পড়ায়ও অস্তিত্ব রাখেনি। আজ প্রথম কেউ অপরিচিত নামে ওকে ডাক দিল। চুমকি প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকালো ইরাদের দিকে। ইরাদ নেশায় ধূত, কিন্তু সে আবারও বলে ওঠে, রুহি। এই রুহি, কথা বলো না কেন? চুমকির খুব কান্না পাচ্ছে। ও নিচের দিকে তাকিয়ে আছে, আর ও মুখে কি বলবে, কি বা বলার আছে, তাই চুপ করে বসে আছে মূর্তির মতো। কারণ ও তো চুমকি না, ও তো রুহি। নিজের নাম, নিজের অস্তিত্ব, আজ সব কিছুই তো ওর অবশিষ্ট নেই। কিন্তু নিজের নাম প্রতিটি মানুষের কাছেই খুব প্রিয় হয়। ভালোবাসার একটা জিনিস হয়, যা সবাই মরার আগ পর্যন্ত পাল্টাতে চায় না। কিন্তু বাক্যের কি লেখনি! রুহি নামটা থেকে পর্যন্ত এই মেয়েটা বঞ্চিত, যে নামটা অনেক ভালোবাসা দিয়ে ওর বাবা মা রেখেছিলেন। রুহিকে। এদিকে ইরাদ কথা বলার জন্য বলছে, কিন্তু চুমকি কিছুই বলছে না। বলার কোনো ভাষা তার নেই। আর সবথেকে বড় কথা হলো, এই ছেলেটিকে সে আজ প্রথম দেখেছে। ওর রুহি জীবনের সাথেও কখনো এর পরিচয় ছিল না। আর এই অন্ধকার জগতে আসার পরে তো একজন লোক ছাড়া কারো সাথে চুমকির কথাও হয়নি। আর এই পল্লীতে কখনো এই লোকটাকে দেখাও হয়নি। তবে উনি চিনি কিভাবে আমাকে? এই সব কিছুই ভাবছে রুহি। ইরাদ হুট করে মাটিতে বসে পড়ায় আর বলতে থাকে, জান, শোনো, আমি আর কখনোই কাজ করব না। তুমি প্লিজ ফিরে আসো। আমার জন্য না হলেও আমার দেশের স্মৃতিগুলোর জন্য ফিরে আসো। তুমি তো আমার রুহি, আমার বাঁচার একমাত্র অবলম্বন। তুমি কি জানো না, তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে তুমি কেন চলে গিয়েছিলে আমাকে রেখে? প্লিজ চলো, আসো আমার সাথে। আমি তো তোমার সব কথা শুনি। রুহি, প্লিজ রুহি। এরকম বলেই কান্না করছে, খুব কান্না করছে ইরাদ। চুমকি তো তখনও বুঝতে পারল তার জীবনে নিশ্চয়ই কোনো প্রেমিকা ছিল, যার নাম রুহি ছিল, এবং লোকটা তাকে অসম্ভব রকমের ভালোবাসছেন। আর এজন্যই লোকটা এভাবেই কান্না করছে। চুমকি ইরাদের কথাগুলো শুনে আজ করতে পারল ও কতটা কষ্টের মধ্যে দিয়ে আছে। ইরাদের অবস্থা দেখে ভালোই বোঝা যাচ্ছে যে ও কী পরিমাণে নেশা করেছে। ওর এখন ঘুম প্রয়োজন। তাই চুমকি ইরাদকে উঠিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পাশে বসল। কিন্তু ইরাদ ঘুমাতে চাচ্ছে না। ও চুমকির পায়ে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে চোখ বন্ধ অবস্থায় বলছে, আমাকে প্লিজ এভাবে ফেলে চলে যেও না, আমি তাহলে মরে যাব। প্লিজ রুহি, প্লিজ। এখন ইরাদের হিতাহিত জ্ঞান কাজ করছে না। মনের কষ্টগুলো বের হয়ে আসছে। চুমকির মন বলছে এই কষ্টগুলো চাপা কষ্ট, কাউকে কিছু বলতে না পারা কষ্ট। আজকের চুমকি যদি আগের রুহি হতো, তাহলে এই মুহূর্তে স্বাভাবিক থাকতে পারত না, কান্নায় ভেঙে পড়ত। কিন্তু এখন আর কান্না আসে না আগের মতো, কারণ এই দুনিয়ায় পা দেওয়ার পর থেকেই জীবন্ত লাশ হয়ে গেছে। নতুন নামের সাথে নতুন মনও যেমন জন্মেছে ওর, কঠোর একটা মন, যা সম্পূর্ণরূপে খুব কঠিন, যেখানে কারোর জন্য মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। আর থাকবেই বা কীভাবে? এটা এমন একটা জগৎ যেখানে এসবের বিন্দুমাত্র জায়গা নেই। ইরাদ ঘুমিয়ে পড়েছে, চারদিকে আলো ফুটে গেছে। চুমকির এ সময় ঘুমানোর কথা, কিন্তু কেন যেন আজ ঘুম পাচ্ছে না। চুমকি খেয়াল করল ইরাদের ঘুমন্ত মুখটার দিকে, দেখতে বেশ মায়াবী। চুমকি জানতে ইচ্ছে করছে আসল ঘটনা কি ঘটেছে ছেলেটির জীবনে। তার কান্না, দুঃখ এসব কেন যেন মিথ্যে মনে হচ্ছে না। মনে হচ্ছে এই কষ্টগুলো খুব পীড়া দেয় ওকে, ওকে শান্তি দেয় না। খানিকক্ষণ চুমকি উঠে পড়ে পায়চারি করছে, আবার বসে থাকছে। এভাবে করতে করতে সকাল 9টা বেজে গেল। ইরাদের ঘুম ভাঙল সে সময়। চুমকি দাঁড়িয়ে আছে খাটের কোণে, ইরাদের পায়ের সামনে। ইরাদ উঠে বসে চুমকির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সামনে এসে ওর হাতটা ধরে বলল, বাসায় চল প্লিজ, আমি সব পেমেন্ট করে দিচ্ছি তোমার। আরে জাহান্নামে তোমার থাকা লাগবে না। আমি জানতাম না তুমি এরকম একটা নরকে বাস করছো। আমাকে মাফ করে দিও পারলে, কিন্তু আগে বাড়ি চলো। কথাগুলো বলতে বলতে যেন ইরা চোখগুলো লাল হয়ে গেল। চুমকি আরও আশ্চর্য হয়ে গেল যে লোকটার হুঁশ আসার পরেও আমাকে বাড়ি ফিরতে বলছে, এবং অন্য কেউ ভাবছে। আমার নামটাও আমারই বলছে। ব্যাপারটা চুমকিকে বেশ এলোমেলো করে দিচ্ছে। চুমকি বলে, আপনি কাকে বলছেন কথাগুলো? আমাকেই বলছেন? ইরাদ বলে, তুমি ছাড়া এখানে আর কে বা আছে? আমি তো আপনাকে চিনি না, কখনো আপনাকে দেখিও নি। আমাকে একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ, আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? আর আমি আপনার রুহি না।
ইরাদ তখন বলে, তুমি আমার ওয়াইফ অ্যান্ড দ্যাটস এনাফ। অনেক বেশি বলেছ তুমি। আমার উপরে তোমার অভিমান থাকতে পারে, কিন্তু তার মানে তো এইটা না যে তুমি আমাদের সম্পর্কটাকে একেবারে অস্বীকার করে ফেলবে। আমি ম্যানেজারকে কল দিচ্ছি, কিছুক্ষণের ভিতরে সব ফর্মালিটি কমপ্লিট হয়ে যাবে, আমরা বাসায় ব্যাক করতে পারবো। তুমি চেঞ্জ করে আসো, আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি, যা। এ বলেই লোকটা তার ম্যানেজারকে কল দিয়ে বলল, সব কিছু ব্যবস্থা করো, একবারের জন্যই, জাস্ট ইন 2 মিনিটস। অ্যান্ড ওর ওয়াইফকে, আমার ওয়াইফকে আমি এই নরকে আর সহ্য করতে পারছি না। চুমকি ওখানে ঠাই দাঁড়িয়ে আছে এসব কথা শুনে, আর লোকটার দিকে দেখছে। তখনই লোকটা জিজ্ঞেস করল, বাথরুমটা কোথায়? চুমকি হাত দিয়ে ইশারা করে ডান দিকে দেখালো। ইরাদ তখন ফ্রেশ হতে চলে যায়। এরই মাঝে কে যেন চুমকির দরজায় কড়া নাড়ল। চুমকি দরজা খুলে দেখে নিপা দাঁড়িয়ে আছে। চুমকি বলে, কোনো কাম আছে আপা? আমারে ডাক দিতেন। যা, তৈরি হয়ে আয়, তোর তো আজকে এখানে শেষ দিন। চুমকি বলে, মানে তুই সাহেবের লগে আজকে এক্ষুনি এখান থেকে চলে যাবি? কেন আপা? এখন থেকে তুই আর ওর সাথেই থাকবি রে, তোর কপালটা খুলে গেছে গা, জলদি যা। তখনই ইরাদ ফ্রেশ হয়ে বের হয়ে নির্পা ইরাদকে দেখে বলে, একটা হাসি দিয়ে বলল, সাহেব, কালকে রাতে কোনো কষ্ট হয় নাই তো? না, অনেক দিন পর শান্তির ঘুম ঘুমিয়েছি। আমরা এখন বের হতে পারি? রুহি, তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। নিপার দিকে তাকালো। চুমকি, নিপা ইশারায় বলল, যেতে। চুমকি তখন ফ্রেশ হতে গেল আর ভাবছে, নিপা এত সহজে আমাকে ছেড়ে দিল? নিশ্চয়ই সাহেব অনেকগুলো টাকা দিয়েছে, না হলে নিপা এত ভালো না। কিন্তু উনি আমাকে কেন নিতে চাচ্ছেন? আমার মতো এমন একটা মেয়ে প্রতি রাতে কিছু টাকা দিলেই উনি পেয়ে যাবে, তবে একেবারে কেন নিতে চাচ্ছেন? কারণটা কি? কিছুই বুঝতে পারছি না। প্রায় 10 মিনিট পরে চুমকি ফ্রেশ হয়ে এলো। হলুদ একটা শাড়ি পরা, ভেজা চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, কোনো সাজ নেই চেহারায়, কিন্তু এতই সুন্দর লাগছে যেন একটা পুরী দাঁড়িয়ে আছে। ইরাদ ফোনে কথা বলছিল, তখনই চুমকি বের হয়েছে। ইরাদ ফোন রেখে এক দৃষ্টিতে চুমকিকেই দেখছে, আর আশেপাশে কি হচ্ছে না হচ্ছে এসব কিছুই যেন তার মাথায় খেলছে না। চুমকি এর মাঝে একবারও তাকালো না ইরাদের দিকে। বাথরুম থেকে বের হওয়ার পরে একবার আর চোখে ইরাদের দিকে শুধু তাকিয়েছিল, তারপর আর তাকায়নি। চুমকি আলমারির কাছে গেল সবকিছু কাপড় চোপড় গুছানোর জন্য। ইরাদ তখন ওর কাছে যেয়ে হাতটা ধরল। চুমকি তাকিয়ে দেখল ইরাদের দিকে প্রশ্নবোধক নজর নিয়ে। তখন ইরাদ বলল, কি করছো? কাপড় গুছাই। যাওয়া লাগবে না? জানবে, তবে এগুলো কিছুই নেওয়া লাগবে না। ওই যে দেখো, তোমার নতুন একটা শাড়ি আমি আনিয়ে রেখেছি, সাথে ব্লাউজ, এক সেট গহনা আর কিছু মেকআপের জিনিসও আছে। তুমি তৈরি হয়ে নাও, কেমন? এ কথা বলেই ইরাদ আবার কাকে যেন ফোন দিল। চুমকি ব্যাগটা খুলে দেখল, কি সুন্দর একটা শাড়ি, গহনা, বেশ দামি জিনিসপত্রগুলো। সব জিনিস বের করে দেখার পর ইরাদের দিকে ও আবার তাকিয়ে দেখল, আর মনে মনে বলল, আসলেই কি এগুলো আমি নিজে পরব? ইরাদ কান থেকে ফোনটা সরিয়ে বলল, তুমিই পরবে, ওগুলো পরে আসো তাড়াতাড়ি প্লিজ। চুমকি খুব অবাক হয়ে লাগলো। ও মনে মনে বলল যে, সাহেব শুনল কিভাবে? থাক, আপাতত মনে মনে কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি তৈরি হয়ে আসি, না হলে আবার বকা দিতে পারে। ঠিক 10 মিনিটে চুমকি তৈরি হয়ে গেল। আবার ওদের বের হওয়ার সময় হয়ে গেল। চুমকির রুম থেকে বের হয়ে দেখল আখি দাঁড়িয়ে আছে, চোখে পানি এসে গেছে ওর। আখি বলে, পু, তোমারে অনেক মনে পড়ব, আমারে ভুইলা যাইবা? চুমকি তখন কান্না করতে করতে বলে, না রে আখি, আমি তোরে কিভাবে বলমু? তুই তো আমার সুখে দুঃখে ছিলি, সারা জীবন তুই আমার আপন বোনের মতো। বলেই জড়িয়ে ধরল আখিকে। সাহেব, রুহি বউয়ের খেয়াল রাখেন। থ্যাঙ্কস আখি, তুমি চিন্তা করো না। নিপা বলে, ভালোভাবে থাকিস, সাহেবের খেদমত করিস ঠিকমতো। চুমকি মাথা জাকিয়ে বলল। ইরাদের গাড়ি এসেছে। ওরা দুইজন এবং ইরাদের ম্যানেজার সহ বের হয়ে গেল নষ্টপড়া থেকে, চুমকির জীবনের নতুন অধ্যায়ের সূচনা করতে। এখন তো আর এই চুমকি নামের প্রয়োজন নেই, কেননা ওকে যিনি নিয়ে গিয়েছেন তার কাছে ওর রুহি। তবে ইরাদের ম্যানেজারকে চুমকি আগে থেকেই চেনে। এই লোক প্রায় আখির কাছে আসতো। এই মুহূর্তে রুহির খুব ভালো লাগছে, আবার একই চিন্তাও লাগছে যে আসলে ওকে এই নিয়ে কোথায় যাচ্ছে উনি। আবার উনি ওকে নিজের প্রেমিকার মতো করে সম্বোধন বা কেন করছে? কিছু কি জিজ্ঞেস করবে তাকে, নাকি করবে না? একদম দ্বিধায় পড়ে গেল রুহি। পরে ভাবল, যাই হবে আল্লাহ ভরসা, যে নরকে ছিলাম এর চেয়ে তো খারাপ আর কিছু হতে পারে না। ম্যানেজার ইরাদকে বলল, স্যার, আমি খাবার নিয়ে আসছি, আপনি আর ম্যাডাম তো কিছু খাননি এখনো? না, খাইনি, খাবার দাও। ইরাদ খুব যত্ন করে খাবারের প্যাকেটটা খুলে রুহির মুখের সামনে নিয়ে বলল,
আমি তোমাকে খাইয়ে দিই। রুহি কি বলবে কিছুই বুঝতে পারছে না। ইরাদের সান্নিধ্যে এত মায়া রুহি আর না বলতে পারল না। মাথা জাকিয়ে বলল, ইরাদ রুহিকে খাইয়ে দিচ্ছে। রুহির ভালো লাগছে, কেউ তার মতো একটা মেয়েকেও এভাবে যত্ন করছে। সকাল থেকে যেন সে শকটি হচ্ছে। ওকে খাইয়ে ইরাদ নিজে খেয়ে নিল। ম্যানেজারকেও ইরাদ জিজ্ঞেস করল ও খেয়েছে কিনা। ম্যানেজার বলল খেয়েই এসেছে সকালবেলা। প্রায় বটার দিকে বিশাল এক বাড়ির সামনে এসে গাড়ি থামল ইরাদের। ইরাদ রুহিকে বলল, বের হও, আমাদের বাসায় এসে গেছে। রুহি দেখল কি বিশাল এক বাড়ি, বাহির থেকে লাগছে যেন এক মহল। ম্যানেজার বলল, ছোট সাহেব, আপনি খুশি তো? ইরাদ বলে, আই এম রিয়েলি হ্যাপি। আজকে তুমি না থাকলে আমি আমার রুহিকে কখনোই খুঁজে পেতাম না। থ্যাঙ্কস এলট। রুহি তাকিয়ে আছে, ও কিছুই বুঝতে পারছে না। ইরাদ, রুহি আর ম্যানেজার সবাই বাসার ভিতর গেল। বাড়ির ভিতরটা বেশ গোছানো, সুন্দর। রুহি বুঝতে পারল ইরাদ খুব ধনী একজন মানুষ, কিন্তু বাসায় শুধুমাত্র 2টা কাজের মানুষ আছে, আর কেউ নেই। তারা আগেই ফুল দিয়ে গেটটা সাজিয়ে রেখেছে। রুহি ঢুকতেই ফুল দিয়ে ওকে বরণ করা হলো। কাজের লোকগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুজনে রুহিকে ভালোভাবে দেখছে। এর মধ্যে বুড়ো একটা কাজের মহিলা আছে। উনি বলে উঠল, সুবহান আল্লাহ, আগে শুনেছিলাম, আজ দেখেও নিলাম, এমনও হয়? ম্যানেজার তার দিকে ইশারা দিয়ে চুপ থাকতে বলল। বুড়ি চুপ করল, কিন্তু খুশিতে দেয় চোখগুলো যেন চিকচিক করছে। বুড়ি এসে রুহির হাত ধরে নিজের গালে লাগিয়ে বলল, মালকিনে সুস্বাগতম। আপনি সাহেবকে আর কান্না করতে দিয়েন না, আর কোনো কষ্ট পেতে দিয়েন না, আর কখনো সাহেবকে ছেড়ে যাবেন না। রুহি তাকিয়ে দেখছে, কিছুই বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। তখনই অন্য কাজের মেয়েটা একটা থালি নিয়ে আসলো আলতা ভর্তি, এবং রুহির পায়ের কাছে রেখে বলল, এখন প্রবেশ করুন ভাবি। রুহি চমকে ওঠে ভাবি ডাক শুনে। তখনই ইরাত ওর হাত ধরে এবং ওরা একত্রে বাসায় প্রবেশ করে। রুহি ঢুকছে আর ওর পায়ের চিহ্ন পড়ছে সাদা কাপড়ের মধ্যে। ইরাত খুব যত্ন করে রুহির হাত ধরে রেখেছে। মনে হচ্ছে এ হাত খুব আপন কারো, যার ওপরে বিশ্বাস রাখা যায়। রুহি যে এসব ভালো লাগছে এটা নিজেও বুঝতে পারছে না। ভিতরে আসার পরে ফ্রেশ হয়ে নাও রুহি, ইরাত বলে। তাহলে চলো, টনি, তোর আবির ভাইয়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে আয়। আবির, তুমি বসো, আজকে লাঞ্চ করে যাবা। আর জুনু খালা, রান্না হয়েছে? হুঁ সাহেব, রান্না শেষ। রুহি চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছে, কিছুই বলছে না। ইরাত রুহির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, যান, চলো। আচ্ছা রুহি। এরা দুজনেই ওপরে চলে গেল। নিচে জুনু, টুনি আর আবির বসা। বলে, বাবা, তুমি যদি আজকে না থাকতে তাহলে আমাদের সাহেবের মুখে হাসি আর কখনোই দেখতে পেতাম না। আবির বলে, খালা, স্যার আমার জন্যে অনেক অনেক করেছে, ওনার জন্যে এটুকু তো কোনো ব্যাপারই না। আর আল্লাহ মালিক, উনি না থাকলে তো কিছুই সম্ভব হতো না। আমাদের এই পদক্ষেপে 2জন মানুষের জীবনেই সুন্দর হয়ে যাবে। জানেন খালা, এই রুহি মেয়েটা অনেক ভালো। জীবনের গাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে তার। ছোট ভাবি কি জানে পুরো ঘটনা? আবির বলে, না, আমি তাকে কিছুই বলার সময় পাইনি। তাহলে তো উনি তাকে সব জানানো দরকার, না হলে ভাইয়ার সামনে উনি উল্টাপাল্টা কিছু যদি বলে দেয়। আবির, জুনু খালা দুজনে সম্মতি দিল টুনির কথাতে। অন্যদিকে রুহিকে নিয়ে ইরাত নিজের ঘরে প্রবেশ করল আর বলল, আজকে তুমি এখানে ফ্রেশ হও, তোমার ঘর গোছানো লাগবে। ডেকোরেশন চেঞ্জ করতে দিছিলা না, সবই হয়ে গেছে, বাট পরিষ্কার করা লাগবে। কথাগুলো রুহি মিলাতেই পারছে না। এরপর ঘরে ঢুকতেই যেন রুহি আরও চমকে ওঠে। এরকম কিছু দেখার জন্যে কোনোভাবে মোটেও প্রস্তুত ছিল না। বেডের ওপরের ওয়ালে রুহির আর ইরাদের ছবি লাগানো, বেশ বড় একটা ছবি, যেখানে রুহির সামনে আর ইরাতকে কোমর জড়িয়ে ধরে রেখেছে ওরা দুজনেই, বেশ হাসি খুশি। রুহি যেন মাথাটা ঘুরে গেল, কারণ এ মেয়েটা তো ও না, আর জীবনে কখনো ইরাতকে সে দেখেওনি। ও যেন এক ঘোলক দাদাই পড়ে গেল। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ইরাত বলে, কি হলো রুহি, আগে তুমি যাও ফ্রেশ হতে, তারপরে আমি যাচ্ছি। তোমার সব কাপড় আমি নতুন করে আনিয়েছি, সবগুলো টুনি মেবি সব কাপড় চোপড় লেফট সাইডে রেখেছে গুছিয়ে, তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। আলমারি খুলে রুহি দেখল অনেক কাপড়, গহনা, বিভিন্ন মেকআপের সামগ্রী। রুহি একটা বেগুনি শাড়ি বের করে ওয়াশরুমে গিয়ে পরে নিল। এরপরে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলে বসে শাড়ির সাথে ম্যাচিং ইয়ারিং ছড়িয়ে লিপস্টিক পরে ফেলল। রুহি রেডি হচ্ছে, আর ইরাদ ওর দিকে তাকিয়ে আছে। ইরাদের এক ধরনের নেশা কাজ করছে।
ওকে দেখলেই মনে হয় ওকে দেখতেই থাকি সারাটা দিন। অবশ্য রুহিকে খুব দারুণ লাগছে দেখতে। সাজ্জা শেষ হবার পরে রুহি চুলগুলো বাঁধতে নিল। তখনই পিছন থেকে ইরাদ বলে ওঠে, এরকমই রাখো চুল, বাঁধার দরকার নেই। রুহি বলে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমার পরি এত বাইটজল হয়ে গেল কি করে? আমি এখনো বসে আছি ফ্রেশ না হয়ে, আর আপনি আমাকে কিছুই বলছেন না। রুহি বলে, আপনি তাহলে ফ্রেশ হয়ে আসুন। ইরাদ বলে, ওকে। এই বলে ইরাদ চলে গেল বাথরুমে। তারপর রুহি হেঁটে হেঁটে ঘরটা ভালোভাবে দেখছে। বেশ সুন্দর টিপটপভাবে সাজানো হয়েছে ঘরটা। রুহি অনেকটাই বিস্মিত। কাল রাত থেকে কী সব হচ্ছে তার সাথে, এগুলো কেন বা হচ্ছে, কিছুই ওর মাথায় খেলছে না। সেই সময় কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা বেরানোই ছিল। বাহির থেকে একজন মেয়ে বলল, ভাবি ভিতরে আসি? রুহি বলে, দেখল টুনি এসেছে। ভাবি, ভাই কি বাথরুমে? হ্যাঁ, আপনার সাথে একটু জরুরি কথা ছিল, যদি কিছু মনে না করেন একটু নিচে আসবেন প্লিজ। আচ্ছা চল টুনি। 1 মিনিট ভাবি। এই বলে ইরাদের বাথরুমের সামনে যে টুনি বলল, ভাই আমি একটু ভাবিকে নিচে নিয়ে যাচ্ছি, আপনাকে জানিয়ে গেলাম। এরপর টুনি রুহিকে নিয়ে নিচে নেমে আসে। নিচে আবির, জনুখালা সবাই উপস্থিত আছে। জনুখালার হাতে কিছু একটা বইয়ের মতো। তারা রুহিকে দেখতেই বসতে বলে। আবির বলে, আপনি মেবি চিন্তিত যে এসব কি হচ্ছে আপনার সাথে, তাই না? রুহি বলে, আমি ঠিক বুঝলাম না। এই যে স্যারের এভাবে আপনাকে নিয়ে আসা এবং সবার আপনাকে ভাবি বলে সম্বোধন করা, তাহলে আমরা এখন আপনাকে সবটা খুলে বলছি। তবে আগে আপনি এই ফটো অ্যালবামটা দেখেন, আমাদের ইরাদ স্যারের। রুহি ফটো অ্যালবামের উপর লেখা মি উইথ মাই লাভ অ্যালবামটা খুলে দেখতে শুরু করল। একের পর ইরাদের ছবির সাথে রুহির মতো একটা মেয়ের ছবি। রুহি অ্যালবাম দেখছে। রুহির আর বুঝতে বাকি নাই যে ওর মতো চেহারার এই মেয়েটি কিন্তু এই মেয়ে রুহি না। লাস্ট যে ফটো সেটা ইরাদের, আর ওই মেয়ের এঙ্গেজমেন্টের ছবি, যে ছবির পিছনে লেখা মাই অক্সিজেন মায়া। রুহি ছবি দেখে শেষ করে। তারপরে টুনি অ্যালবামটা নিয়ে নিল টুনির কাছ থেকে। রুহির মাথায় ধরছে না তার মতো একই রকম দেখতে কিভাবে সম্ভব, কিছুই মিলাতে পারছে না। ঠিক ওই মুহূর্তে ইরাদ নিজে আসে। ইরাদকে দেখে আবির বলল, সা অফিসের কিছু জরুরি ডকুমেন্ট আছে যেগুলো আপনার একবার দেখা লাগবে। আমি কালকে আপনাকে মেইল করে রেখেছিলাম, একবার যদি দেখে নিতেন তাহলে কাজগুলো ভালো হতো। আর রুহি, তুমি চাইলে একটু ঘুমিয়ে নিতে পারো, আমি কিছুক্ষণ পরে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আবির আর ইরাদ স্টাডি রুমে চলে যায়। রুহির মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রুহি চিন্তায় ডুবে গেছে। ভাবি, গোর কাটে টুনি ডাকে, আপনারা আমাকে একটু বলবেন আসল ঘটনা কি? আমি কিছু বুঝতে পারছি না। ঘটনা শুরু ছিল আরও 3 বছর আগে। এই ছবিগুলোতে যে মেয়েটিকে দেখলেন, ইরাদ ভাইয়ের সাথে, ওনাকে ইরাদ ভাই ভালোবাসত। শুধু ভালোবাসত না, তাদের বিয়েরও কথা ছিল। ইরাদ ভাইয়ের বিজনেস পার্টনারের মেয়ে ছিল মায়াভাবী। মায়াভাবী তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তাদের রিলেশনের কথাতেই সবাই মেনে নিয়েছিল। সবাই খুব সুন্দরভাবে চলছিল। গত বছরের প্রথম দিকে ইরাদ ভাই আর মায়াভাবীর এনগেজমেন্ট হলো, খুব ধুমধাম করে। এরপরে তারা সবাই মিলে মালয়েশিয়ার ট্রিপে গিয়েছিল। সেখানে একটা বাংলাদেশি ছেলে মায়াভাবীকে পছন্দ হয়ে যায়। ওই লোকটা একটা গুন্ডার মতো ছিল। মায়াভাবীর রাগের মাথায় ওকে বেশ অপমান করে। বাংলাদেশে আসার পর এই ঘটনা সবাই ভুলে যায়, কিন্তু এরপর যেন আমাদের অশান্তি শুরু হয়। সুন্দর পরিবারটা শেষ হয়ে যায়। ভাবির বাবার সকল বিজনেস নষ্ট হয়ে যায়। তারা খুব ভেঙে পড়ে। ভাইয়ের পুরো দুনিয়া একদিকে আর ভাবি একদিকে। ভাই যে কী পরিমাণ ভালোবাসত ভাবিকে, এটা যে না দেখছে বিশ্বাস করবে না। আমরা দেখেছি তাই জানি। ভাবিদের অবস্থা পড়ে যাওয়ার কারণে ভাই সিদ্ধান্ত নিলেন যে বিয়েতে দেরি করা যাবে না। তাই তাদের বিয়ে ঠিক হলো 2 মাস পরে, মানে মে মাসের দিকে। একদিন ইরাদ ভাই খুব বেশি ব্যস্ত ছিলেন, সারা দিন বাড়ি ফিরতে পারেনি। রাতে মায়াভাবী ইরাদ ভাইকে কল দিয়ে বলে যে সবাই মিলে মায়াভাবীর বান্ধবীর হলুদ সন্ধ্যায় যাবে, কিন্তু ইরাদের কাজ ছিল, তাই সে যেতে পারেনি। ভাবিদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ইরাদ ভাই খবর পেয়ে তার অবস্থাও পুরো খারাপ হয়ে যায়। কেমন যে একটা অবস্থা হয়েছিল সেটা আপনাকে মুখে বলতে পারবো না। সবাই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম, সাথে আবির ভাইও ছিল। উনি ফোন দিয়ে জানতে পারলেন যে অ্যাক্সিডেন্ট শুধু অ্যাক্সিডেন্ট না, এটা ভাবিদের মেরে ফেলার চক্রান্ত ছিল, আর সেটা অন্য কেউ নয়, ওই অসভ্য উম্মাত ছেলেটা ছিল। ভাইয়ের চোখে মুখে রাগ জেদ খুব দেখা যাচ্ছিল। উনি ওখানে ওই লোকটাকে শেষ করে দিতেন, কিন্তু চোখ দুটা ভেজার, নিজের ভালোবাসার মানুষকে হারানোর ভয় কাজ করছিল। অবশেষে আমরা হাসপাতালে গেলাম। যাওয়ার পরেই শুনলাম ভাবর বাবা মার স্পট ডেথ হয়েছে। ইরাদ ভাই একথা শুনে জিজ্ঞেস করল, আমার মায়া মায়া কেমন আছে? অবস্থা ভালো যায় না, আমরা চেষ্টা করছি। ইরাদ বলে, যা লাগে আমি দিব, আমার মায়াকে সুস্থ করে দিন। এটা বলে ইরাদ ভাই মাটিতে বসে পড়ে।
পুরো 3 ঘন্টা অপারেশন চলল। এই সময়ের মধ্যে আবির ভাই ওই লোককে পুলিশ দিয়ে ধরেই এনকাউন্টার করে মারিয়ে ফেলছিল। এটুকু সময়ের ভিতরেই মা, পাপা, আমি আমাদেরকে বাঁচাতে পারলাম না, তবে ন্যায় বিচার করার চেষ্টা করছি। ভাইয়ের চোখ ভর্তি পানি ছিল। মায়াভাবীর মা বাবাকে অনেক সম্মান করতেন ইরাদ ভাই। অপারেশন শেষ হলো। প্রায় 4 ঘন্টা ভাবিকে আইসিইউতে রাখা হয়েছিল। সেদিন যেন কেমন দেখাচ্ছিল। সারাটা রাতে ভাই না খেয়েছিলেন। অনেক চেষ্টা করেও তাকে কিছুই খাওয়াতে পারিনি আমরা, যদিও কারো মন ছিল না কিছু খাওয়ার। ভোর হয়ে আসতে শুরু করল। ফজরের আজান হচ্ছিল। ডাক্তার ভিজিটে আসলেন মায়াভাবীকে দেখতে। আমরা সবাই গেটের বাহিরে শুধু ভেতরে কি হচ্ছে জানার আশায় ব্যাকুল ছিলাম। শুধু আল্লাহকে একটাই কথা বলছিলাম, ইরাদ ভাই জীবনে অনেক কষ্ট পেয়েছেন, তাকে আর কষ্ট দিয়েন না আল্লাহ। মায়াভাবীকে ছাড়া ইরাদ কিছুই না। এরকম একটা জুটি আপনি ভাঙবেন না। ডাক্তার যখন ভেতরে ছিলেন তখন আমরা সবাই বাহিরে দাঁড়িয়েছিলাম একটা সুখবর শোনার আশায়, কারণ কোনো রকম দুঃখ নিতে পারছিলাম না। বিশেষ করে ইরাদ ভাই, তার মা বাবা তো তাকে সেই ছোটবেলা রেখে আল্লাহর কাছে চলে গিয়েছিল। তারপর যাদের বাবা মা বলে মেনেছিলেন তারা দুজনেই এক নিমিষে তাকে আবার অনাথ করে দিয়ে চলে যায়। এবার শুধু ইরাদ ভাইয়ের সুখ বলতে রইল তার ভালোবাসার মানুষ, যাকে ছাড়া ইরাদ ভাই অপরিপূর্ণ। আমাদের সবার মনে একটাই কথা ছিল যে মায়াভাবীকে যেন আল্লাপাক ফিরিয়ে দেয়। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তারকে দেখে আবির ভাই জিজ্ঞেস করে, ভাবির কি অবস্থা ডাক্তার? আপনারা সবাই একবার দেখা করে নিন, তার হাতে বেশি সময় নেই। কথাটা শুনে ইরাদ ভাইয়ের মাটিতে বসে পড়ে আর হতভম্ব হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। আমাদের সবার চোখ দিয়ে পানি ঝরতে লাগে। মায়াভাবীর মতো একটা হাস্যোজ্জ্বল মেয়ে আমাদের মাঝে আর বেশি সময়ের জন্য নেই, এটা যেন আমরা কেউই মেনে নিতে পারছিলাম না। কি বলা উচিত বা কি বলবে সেটা ইরাদ স্যার জানে না। সেই মুহূর্তে কেবিন থেকে নার্স এসে ডাক্তারকে বলল, স্যার, পেশেন্ট তার আপনজনদের দেখতে চাইছে, কি করব? যা করতে চাইছে করতে দাও, আটকিও না। আবির দরজার এপাশ থেকে কথা বলতে বলতে এসে সোফায় বসে বাকি কথা বলে। আবির আর কথাগুলো বলতে পারছে না, মনটা খুবই ভারী হয়ে আসছে। তারপরে আমরা সবাই মিলে কেবিনে গেলাম। সবচেয়ে প্রথমে ইরাদ ভাই সামনে গেল। ইরাদ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়াভাবীর দিকে। চোখগুলো লাল রঙের হয়ে গেছে। মায়াভাবীর চোখে পানি পড়ছে। কে কাকে কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া ইরাদের হাতের উপর হাত রাখল। তার হাতে প্রচুর পরিমাণে ক্ষত। ইরাদ কিছুই বলছে না। কথাগুলো বলতে গিয়ে মায়াভাবীর গলা ধরে আসছিল। ইরাদ ভাই তখনও কিছুই বলছে না, শুধু তাকিয়েছিল মায়াভাবীর দিকে। মায়া, ইমার বাবা, শোনো, আমার একটা ইমা চাই, কিন্তু তুমি তোমার খেয়াল রেখো, আর কখনো আমাকে মনে করে কেঁদো না। আমি থাকবো না তো কি হয়েছে, আমার স্মৃতি তো আছে। একটা বিয়ে করো আমার জন্য, আর শোনো, তাকে ভালোবেসো, অনেক সুখী রাখবে তাকে। ও কি একবার আমায় জড়িয়ে ধরবে না? ও এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? ইরাত, কথা বলো না একটু, প্লিজ ইরাত। ভাবি কান্না করতে করতে তার কথাগুলো বলতে বেশ কষ্ট হচ্ছে, বোঝা যাচ্ছিল। ভাই, একটু কথা বলেন, ভাবি কতবার ডাকতেছে, এভাবে চুপ করে থাকবেন না। জনুখালা, বাবা, মায়ামণি কান্না করছে, আমার মায়ামণি একটা বার কথা বলেন। ইরাত বলে, একা আমায় পেলে চলে যাবে? তোমার পাগলকে রেখে চলে যাবে? ইরাত, একটা বার আমায় জড়িয়ে ধরো, একটা বার তোমার ওই টাইট হগটা শেষবারের মতো ফেতে ইচ্ছে করছে। আমি ভাবিকে উঠিয়ে দেই। ইরাত ভাইয়া তাকে জড়িয়ে ধরে, পাগলের মতো ঝাপটে ধরেছিল, একদম অন্তরে ঢুকিয়ে ফেলতে ইচ্ছে করছে যেন। ভাব সব ভাইয়া বারবার হাতাচ্ছিল। কেঁদে দুজনেই গা সাচ্ছে। মায়া, তুমি জানো তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমি যে বেঁচে থেকে মরে যাব। প্লিজ মায়া, তুমি আমাকে একা পেলে যেও না, আমাকে এত বড় সাজাটা দিও না। তুমি ছাড়া তো ইরাদ অপূর্ণ। মায়া আছে তো ইরাদ আছে, মায়া নেই তো ইরাদ নেই। তোমাকে দিয়েই আমার শুরু, আর তোমাকে দিয়েই আমার শেষ। আল্লাহর কাছে তো আমার একটাই চাওয়ার, মায়া যখন থেকে আমার সাথে পরিচয় হয়েছিল, যে তুমি আর আমি যেন একসাথেই অনেক সুখে থাকতে পারি। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? ইরাদ বলে, আমি তোমায় কোথাও যেতে দেব না, কোথাও না। তুমি আমার আর আমার কাছেই থাকবে। মায়া, আমাকে একা করে দিও না, আমি তাহলে পাগল হয়ে যাব। আমি এত বড় কষ্ট সহ্য করতে পারবো না। আপনারা সবাই আমাকে মাফ করে দেবেন প্লিজ। জানা অজানায় অনেক ভুলপান্তি করেছি।
আবির ভাই, জনু খালা আমার দিকে তাকিয়ে বলল ভাবি কথাগুলো। না ভাবি, আপনি অনেক লক্ষ্মী একটা মেয়ে, আমরা আপনাকে অনেক সম্মান করি। মায়া বলে, ডাক্তার বলল মা বাবা আইসিইউতে। কি অবাক, আমি যাওয়ার আগে নিজের মা বাবাকে শেষবারও দেখতে পারলাম না। ডাক্তার জানায়নি যে তার মা বাবা মারা গেছে, এরাদের জন্য একটা পরীর মতো মেয়ে এনে দেবেন। আর এরাতকে যেন অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখে। ওকে বিয়ে করানোর দায়িত্ব কিন্তু আপনাদের সবার। এরাত বলে, মায়া, উইল ইউ স্টপ দিস মায়া? মায়া বলে, ভেবেছিলাম বিয়ের পর খুব করে ভালোবাসা দেব আমার এরাতকে, কিন্তু দেখো এরাত, আমাদের ভাগ্য কেমন একটা খেলা খেলল আমাদের সাথে। আমি তোমার স্ত্রী হওয়ার আগে আল্লাহর কাছে চলে যেতে হচ্ছে আমার। বউ কেউ হলে মায়া হবে, আর কেউই হবে না, কখনোই না। আমি তোমার সাথেও চলে যাব মায়া, এই দুনিয়াতে আমার আর কোনো কাজ নেই। এরাত চলে যেও না, এ কথা মাথায় এনো না। আমি মারা যাওয়ার পরে তোমার নিজ হাতে আমার খাটলা নিয়ে কবরস্থানে যাওয়া লাগবে, নিজ হাতে আমাকে কবর দেওয়া লাগবে, আমার মাগফিরাতের জন্য দোয়া করা লাগবে। এটাই আমার লাস্ট উইশ, পুরো করবে না তুমি? কান্না করতে করতে হুঁ বলল। এই আশাটা পূরণ করতে যে এরাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে খুব, এ ব্যথাটা যে আর সহ্য করতে পারার মতো না। কাঁদবে না একদম, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে, নিজের খেয়াল রাখবে। এরাদ বলে, তোমাকে ছাড়া আমি পারবো না মায়া, তুমি কেন বুঝতে পারছো না? মায়াকে ছাড়া এরাদের কথাগুলো শেষ করার আগেই মায়া এরাদের বুকের উপর মাথা রেখে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মায়া, প্লিজ কথা বলো মায়া। আমার মায়া কথা বলছে না কেন? মায়া, তোমার কথা না শুনে আমি তো একটা না 3 ঘন্টাও থাকতে পারি না। তোমাকে তো অনেক কিছু বলার ছিল, কতটা ভালোবাসি তা ঠিকভাবে আমি প্রকাশও তো করতে পারিনি। মায়া, ওঠো না প্লিজ, প্লিজ মায়া, আমার তো কথাগুলো শেষ হয়নি, আরও অনেক কথা জমে আছে, আমি সহ্য করতে পারছি না। এত একা করে দিয়ে যেও না তোমারই রাতকে। আমার পথ চলার জন্য শুধু আমার মায়াকেই চাই। সবাই তখন কান্না করছিল, খুব কান্না করছিলাম, ভাবির অকালে মারা যাওয়া ইরাদ ভাইয়ের এই অবস্থা দেখে। স্যার, ভাবি আর নেই, আপনি প্লিজ নিজেকে কন্ট্রোল করেন। স্যার, প্লিজ শান্ত হন। দেখো আবির, তোমার ভাবি কথা বলে না। টুনি, তোর ভাবিকে উঠতে বল। খালা কিছু বলেন না কেন? স্যার, আপনি আমার সাথে চলেন। অনেক কষ্টে ইরাদ ভাইকে নিয়ে বাহিরে গেলেন আবির ভাই। মায়া ভাবিকে গোসল করানো হলো, জানাজা পড়ানো হলো, এরপর কবরে নিয়ে যাওয়া হলো। ইরাদ ভাইকে ভাবি যেভাবে যা বলে গেছে উনি সব সঠিকভাবেই করেছেন, কবরটাও নিতেই দিয়েছে। ভাবি দাফন হওয়ার পরে ভাই অনেকক্ষণ দুয়া কালেমা পড়ছিলেন। মোনাজাতের পর ইরাদ ভাই সেখানে সেন্সলেস হয়ে যায়। আবির ভাই তাকে বাসায় না নিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলেন। ডাক্তার বললেন, ইরাদ নিডস রেস্ট, ডোন্ট ওয়ারি। আবির বলে, আচ্ছা ডাক্তার। এভাবে পরদিন সকাল হয়ে আসলো। ইরাদ ভাইয়া কোথায় গিয়েছে তা কেউই জানে না। সবাই মিলে খোঁজা শুরু করলাম। এরপর ইরাদ ভাইয়ার পিএস চম্পা ফোন করে বলল, ভাইয়ার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ও রাস্তায় দেখে তাকে স্কোয়ারে অ্যাডমিট করেছি। আমরা গেলাম সেখানে সবাই। অপারেশন চলল 5 ঘন্টা। অপারেশন শেষে ডাক্তার বলল, পেশেন্ট কোনো কারণে হয়তো আর ভিড়েই আসতে চায় না, অনেক ক্রিটিক্যাল ছিল ব্যাপারটা অপারেশনটা, কিন্তু আল্লাহর ইচ্ছায় উনি বেঁচে গেছেন। এখন জ্ঞান ফিরে আসলে নিশ্চিত হওয়া যাবে, না হলে উনি কোমায় চলে যেতে পারে। প্রায় 1 মাস পরে ভাইয়ার জ্ঞান আসলো। আসার পরে ইরাদ ভাইয়া সব ভুলে গিয়েছিলেন, প্রায় 2 বছরের সব কিছুই প্রায় ভুলে গিয়েছে। তার মায়া ভাবিকে তো মনে আছে, কিন্তু এরপরে সে কঠিন আর ভয়াবহ অতীত তার মনে নেই। ডাক্তার বলে দিলেন মায়াকে পুরনো কিছু মনে না করাতে, চেষ্টা না করা। এখন এগুলো করতে তার ব্রেনে চাপ পড়বে, আর সেটা উনি নিতে পারবেন না। অন্ততপক্ষে 1 বছর সময় নিতে হবে। আমরা প্রায় 2 মাস পর্যন্ত এটা সেটা বলে ভাইয়াকে বুঝাইছি, কিন্তু আর সম্ভব হচ্ছিল না। পরে শম্পা একটা প্রস্তাব দিল যে উনি নিজের সার্জারি করে ফেলবে মায়া বাভির মতো, স্যারের জন্য, কারণ উনি স্যারকে ভালোবাসত। প্রথমে আমরা সবাই না করি, কিন্তু পরে আর উপায় নেবে না পেয়ে আবির ভাই আর জনু খালা মিলে ঠিক করল শম্পা আপুর কথাই হবে, কারণ স্যার হয়তো বুঝে যাচ্ছে। এমনিতেও স্যার মায়া ভাবির পায়ের হাঁটাটাও বুঝতে পারতেন, চোখ বন্ধ থাকা অবস্থাতেও বলতে পারতেন ভাবি যখন সামনে আসত। আর শম্পা তার থেকে পুরো আলাদা ধরনের ছিল।
উপায় না পেয়ে তার কথাতেও সবাই রাজি হয়েছিলাম। ঠিক 5 দিন পর অপারেশন। এমন সময় আবির ভাই নাকি আপনাকে দেখছে, দেখে আপনার পুরো খোঁজ খবর নিয়েছে এবং আপনাকে এখানে নিয়ে আসছে। ভাইয়া ভাবিকে রুহু বলতেন আগে, কারণ তাদের পরিচয় যখন 1 বছর তখন ভাইয়া ভাবিকে অন্তর বা রুহু নামে ডাকতেন। ভাবির রাকিলি আপনার নাম রুহি। সব মিলিয়ে এই যে আজকের পরিস্থিতি আপনার সামনে। রুহির চোখ ভরা পানি। খুবই কষ্ট লাগছে এরকম ভালোবাসার একটা মর্মান্তিক পুরনীতি শুনে। রুহি তো নিজের জীবনে ভালোবাসা পায়নি কখনো, পতিতাদের জীবনে ভালোবাসা আসেও না। কিন্তু যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে এত বেশি ভালোবাসতেন, তাকে স্বাভাবিক করার জন্য রুহি মনস্থির করল সে নিজে থেকে যা পারবে তা করার দরকার সবই সে করবে। আপনারা আমাকে যেভাবে বলবেন সব কিছু সেভাবেই হবে। আবির বলে, থ্যাঙ্কস। জনু খালা টুনিও খুব খুশি হলেন রুহির এমন প্রতিক্রিয়া দেখে। প্রায় 2টো বাজে, এখন দুপুরের খাবারের সময় হয়ে গেছে। ইরাদেরও কাজ শেষ। সবাই মিলে খেতে বসল। ইরাদ বলে, রুহি আমি খাইয়ে দিব তোমাকে। আচ্ছা। ইরাদ রুহিকে আগে খাইয়ে দিয়ে তারপর নিজে খেয়ে নিল। রুহির রুম পরিষ্কার করা হয়ে গেছে। ইরাদ বলে, রুহি তুমি একটু ঘুমাও, এখন তোমার রুমে নিয়ে আসি চলো। রুহি বলে, হুঁ আপনিও ঘুমাবেন একটু। ইরাদ বলে, আচ্ছা ঠিক আছে। ইরাদ রুহিকে ওর রুমে দিয়ে গেল। রুহি রুমে দেখল কি সুন্দর করে ডেকোরেশন করা, কি চমৎকার রুচি ছিল মায়ার। অসম্ভব রকমের ভালোবাসা দিয়ে প্রতিটা জিনিসপত্র যেন কিনেছিল মেয়েটা। রুহি ইরা তার মায়ার কথাগুলো মনে করে খুব বেশি কষ্ট পাচ্ছে। ওর মনে কেন যেন এত মায়া হচ্ছে ইরাত ছেলেটার জন্য, সেটাও নিজেও বুঝতে পারছে না। শুধু মনটা বলছে এই ছেলেটার জীবনে এত কষ্ট তো প্রাপ্য না। তার দুঃখের দিন শেষ করে দেন আল্লাহ। নিজেকে নিজেই রুহি আয়নায় দেখে বলছে, হ্যাঁ আমি মায়া না, কিন্তু আমি কখনো মায়া হতেও পারবো না সেটা জানি। আমি সত্যি হতেও চাই না, শুধু এই মানুষটাকে আমি ভালো রাখতে চাই। যতদিন না উনি সত্যিটা জানে যে আমি তার মায়া না, তার মায়া তাকে চিরকানের জন্য রেখে চলে গেছে। একটা ভালো লোক যার মনটা অবুঝ বাচ্চাদের মতো, তাকে আল্লাহ আর কষ্ট পেতে দিয়েন না, তাকে খুব ভালো করে রাখবেন। সন্ধ্যা গড়িয়ে রাত 8টা বেজে গেল। রুহি আজও অনেক দিন পরে চিন্তামুক্ত আরামের একটা ঘুম দিয়েছে। সে উঠতে উঠতে তাই অনেকটাই দেরি হয়ে গেছে। উঠার পর হাত মুখ ধুয়ে নিচে চলে গেল। যে দেখল বাসায় ইরাদ নেই। শম্পা এসেছে রুহিকে দেখতে আর মায়ের ডেথ সার্টিফিকেটগুলো জনু খালার কাছে দিতে। কিসের যেন একটা দরকারের জন্য এগুলো অফিসের কাজে লেগেছিল। শম্পা বলে, হ্যালো, আপনি দেখতে একদম মায়া ম্যাডামের মতো, তাই তো কপালটা আপনার খুলে গেছে। না হলে আপনাদের মতো নির্মমানের মেয়েদের এরকম বাসায় থাকার বাক্য কি আর হয়? না হয় ইরাদ স্যারের মতো লোকের কাজের মানুষ হওয়ার যোগ্যতাও আপনার মতো মেয়ের নেই। তবে আমি একটা জিনিস চিন্তা করছি, একটা নষ্টা মেয়েকে কি সত্যিটা জানার পরে ইরাদ স্যার তার বাসায় আশ্রিত হওয়ার পর্যন্ত জায়গা দিবে কি? টুনি বলে, শম্পাপা আপনি এভাবে কথা বলছেন কেন? উনি আসার পর থেকে ইরাদ ভাই হাসি খুশি থাকা শুরু করছে। ইরাদ ভাইয়ের খুশি থাকাটাই তো সবচেয়ে বেশি জরুরি। শম্পা বলে, আমিও চাই স্যার ভালো থাকুক, বাট এমন নিম্নমানের মেয়ের সাথে অ্যাটলিস্ট স্যারকে তো মানায় না। রুহি বলে, একটা কথা বলি আপনাকে, আমি এখানে ইরাদ সাহেবের বউ হতে আসিনি। উনি আমাকে আমার জায়গা থেকে তুলে এনেছেন তার মায়া ভেবে। আমি জানি আমি মায়া না, আর মায়া ম্যাডামের জায়গা আমি নিতেও চাই না। ইরাদ সাহেব যখন সত্যিটা সুস্থ হয়ে যাবেন, তাকে আমি নিজেই সত্যিটা জানিয়ে দিব। তখন আমার মধ্যে তাকে নিয়ে কোনো স্বার্থ নেই। তার শুধু একটা ভালো মানুষ ভালো থাকবে এটাই আমি আশা করি। তাই আমাকে এসব শোনালেও আমার মধ্যে কোনো কষ্ট বা কিছু হারানোর দুঃখ কিছুই কাজ করবে না। শুধু শুধু আপনার মতো উচ্চ শ্রেণীর মানুষের প্রতি একটা অসম্মানের সৃষ্টি হবে, যেটা হয়তো না হলেই ভালো। শম্পা তখন রাগে ফুসফুসতে টেবিলের ওপরে কাগজপত্র রেখে চলে গেল। বের হওয়ার সময় ইরাদকে দেখল, দেখে সালাম দিয়ে চলে গেল। ইরাদ আসার পরে জনুখালাকে জিজ্ঞেস করল, শম্পা এভাবে চলে গেল কেন কান্না করতে করতে? জনুখালা বলছে, কিছু সত্য কথা সহ্য হয়নি ওনার, তাই তো উনি চলে গেছেন। বাবা সাহেব আপনি ফ্রেশ হয়ে রাতের খাবারটা খেয়ে নেন, বৌমনিও মাত্রই উঠল। আচ্ছা খালা। রুহি তুমি ঠিক আছো? আপনি ফ্রেশ হয়ে আসেন, আমরা খেয়ে নেই সবাই। ইরাদ বলে, আচ্ছা ঠিক আছে। রাতে খাওয়া শেষে ইরাদ বলল, আমার মাথাটা একটু ব্যথা করতেছে রুহি, আমি রুমে গেলাম, তুমিও রেস্ট করো। রুহি সম্মতি দিয়ে নিজ ঘরে ঘুমাতে চলে গেল। রাতে রুহি ভাবছিল কিভাবে ইরাদের মন মতো হয়ে চলবে। এসব ভাবতে ভাবতে ও ঘুমিয়ে গেল।
সকাল হলো, রুহি ভোরবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে সাজগোজ করল। যেমনটা ইরাদ পছন্দ করে। এরপর নিচে গিয়ে জুনু খালা ও টুনির কাছে ইরাদের খাবার, তারপর বিভিন্ন জিনিসপত্রের প্রতি পছন্দ অপছন্দ সম্পর্কে সব জেনে নিল। কিছুটা যেন ওর কারণে ইরাদের কোনো প্রকার কষ্টটা না হয়। এরাত প্রায় 9টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। রুহিকে দেখে গুড মর্নিং জানালো। বেশ ফুরফুরা লাগছে এরাতকে। রাতের ঘুমটাও ভালো হয়েছে। হয়তো এতদিন পরে নিজের ভালোবাসার মানুষটাকে দেখেছে নিজের সামনে। মন ভালো না থেকে কি উপায় আছে। নাস্তা বানানো শেষ। ইরাদ রুহি খেতে বসেছে। রুহি ইরাদকে খাবার বেড়ে দিচ্ছে। ইরাদ রুহির দিকে দেখছে অপলক দৃষ্টিতে। আর ইরাদের চোখের পানি। কি যে একটা সুন্দর দৃশ্য। টুনি আর জুনু খালা দেখে সবাই খুশি হচ্ছে। টুনির জুনুর রুহির এরকম আচরণ দেখে নার্ভাস হয়ে ইরাদকে বলল, ভাই দেখছেন, ভাবির আচরণ বেশ পরিবর্তন হয়েছে। ভাই এতদিন ওনার কাছে ছিল না, এজন্যই এমন হয়েছে। টুনি কথাটা কিন্তু এজন্যই বলেছে যাতে মায়া আর রুহি দুজনের আচরণ যে বেশ আলাদা, ইরাদ যেন বুঝে না যায়। রুহি যেহেতু আর ইরাদ এতদিন পরে একসাথে, তাই ইরাদ আজ অফিসে না গিয়ে রুহিকে নিয়ে ঘুরতে যাবে। আগে সবসময় ওরা যখন অনেক দিন পর দেখা করত, তখন সারা দিন একসাথে সময় কাটাতো। নাস্তা খাওয়া শেষে ইরাদ বলছে, রুহি রেডি হও। কোথায় যাব? কোথায় যাব, আগে তো তৈরি হও, তারপরে বলছি। আর পিঙ্ক কালারের একটা শাড়ি দেখতে চাই, সুন্দর পরীকে। রুহি বলে আচ্ছা। জুনু খালা টুনি খুবই বেশি খুশি হয়েছে ইরাদকে সুখে থাকতে দেখে। ইরাদ আবারও নতুন জীবন শুরু করবে, এটা তো এদের দুজনেরই স্বপ্ন ছিল। রুহি খুব সুন্দর করে তৈরি হয়ে আসলো। আর ইরাদ ব্লু কালারের একটা শর্ট পরেছে, চুলগুলো স্পাইক করেছে, বেশ দেখাচ্ছে। রুহি যেন ইরাদকে দেখে খুব টিকতে নিয়ে ওকে দেখছে। কি যেন একটা জাদুর মতো কাজ করছে। ইরাদ সামনে এসে রুহিকে বলল, কি দেখছ? রুহি বলে কিছুই না, কিছুটা লজ্জা পেয়ে। ইরাদ আর রুহি দুজনে মিলে এয়ারপোর্টের পাশে একটা লেক আছে, যেটা ইরাদের বাসা থেকে খুব বেশি দূরে না। ওরা রওনা দিল। গাড়িতে ওঠার পর ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হচ্ছিল। রুহি ইরাদ দুজনেই চুপ হয়ে আছে। রুহি গ্লাস খুলে বাহিরের দিকে তাকিয়ে আছে। ইরাদ কিছুক্ষণ পরে রেডিও অন করল। রেডিওতে পুরনো গান বেজে ওঠে। আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকব। তুমি আমার, আমি তোমার, এ মনে কি আছে, তুমি তা বুঝে নাও। রুহি জানে ইরাদ ওর না, ইরাদের জীবনে ওর কিছু সময়ের অতিথি, তাই এসবের কোনো প্রভাব নিজের ওপরে আর পড়তে দিতে চাচ্ছেও না। ওরা কিছুক্ষণের মধ্যে ওখানে গেল। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি নেই এখন। আর মানুষজন প্রায় নেই বললেই চলে। রুহি এবং ইরাদ পাশাপাশি বসল, মাঝে একটু দূরত্ব রেখে। ইরাদ পুরো চুপ করে আছে। ও রুহির দিকে দেখছে না, কিছুক্ষণটা আকাশের দিকে দেখছে। আর রুহি ইরাদকে দেখছে, আবার চারদিকেও দেখছে। বেশ সুদর্শন পুরুষ ইরাদ। আর সবথেকে বড় কথা, ও খুব ভালো মনের মানুষ, যাকে রোজে রুহি নিজের অজান্তে মন দিয়ে বসেছে। তাই কিছু সময় পরপর ইরাদের দিকে চোখ চলে যায়। ইরাদ বলে, রুহি তুমি ঠিক আছো? জায়গাটা সুন্দর না? খুব সুন্দর একটা শান্তি লাগছে এখানে আসার পরে। তোমাকে একটা কথা বলি রুহিত। হ্যাঁ বলেন না? থাক, আজ না, অন্য দিন বলবো। প্রায় 1 ঘন্টা পরে ওরা বাড়ি ফিরে এলো। এরপরে এভাবেই দিন যেতে লাগলো। রুহির কোনো কিছুরই কমতি হতে দেয় না ইরাদ। ইরাদেরও খুব বেশি যত্ন করে রুহি। প্রায় 1 মাস পার হয়ে গেল এরকম করেই। ইরাদ 1 মাস পরে রুহিকে আবারও সেম জায়গায় নিয়ে আসলো। আজকেও আকাশটা মেঘলা, ঠিক সেদিনের মতোই। ইরাদ বলছে, তোমাকে কিছু বলার ছিল, যেটা সেদিন বলা আমার কাছে ঠিক মনে হয়নি। রুহি বলে, জি বলেন। জানো রুহি, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করতে হলে বা প্রমিস দিতে হলে এখানে নিয়ে আসতো আমার মায়া। আমার মায়া এই জায়গাটা খুব ভালোবাসত, তাই এই জায়গাটার সাথে তাই আমার এত বেশি অ্যাটাচমেন্ট কাজ করে। এই বলে ইরাদ্দুর চোখ বন্ধ করে নিল। ইরাদের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। রুহি প্রচুর ভয় পেয়ে গেল। ওর মুখে কোনো কথাই আসছে না। এরকম একটা সিচুয়েশনে রুহির কী বা বলা উচিত? আর ইরাদ বা কিভাবে সব কিছু জানল? রুহির মাথায় কিছুই কাজ করছে না। ইরাদ বলে, জানো রুহি, আমার মায়া খুব অভিমানী একটা মেয়ে ছিল। ওর মতো আহ্লাদী মেয়ে খুব কম হয়। ওর মনটা একদমই বাচ্চাদের মতো নিষ্পাপ ছিল, কখনো খারাপ চিন্তা করত না। আল্লাহ আমার মায়াকে হয়তো খুব বেশি ভালোবেসেছেন, তাই এভাবে নিয়ে গেছেন। আপনি মানে কিভাবে জানলেন? রুহি, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম
সেদিন আমি নেশায় ধূত ছিলাম। তখন আমি তোমাকে আমার মায়া ভেবেছিলাম, মনে হয় তুমিই মায়া। কিন্তু যখন তোমাকে বাসায় আনলাম, এরপরে তোমার আচরণ, কথা বলা এসব কিছুই আমার লাগতো তুমি আমার মায়া না। মায়ার স্পর্শ আমি বুঝি, ও পাশে থাকলে আমি না দেখলেও বুঝতাম। কিন্তু কেন যেন তোমার কাছে থাকা আমার মনে ধরছিল না। সেদিনই আমি এসব ভাবছিলাম, কাউকে কিছুই বলিনি বা জিজ্ঞেসও করিনি, কারণ আমি শিওর ছিলাম না এ ব্যাপারে। এরপর সেদিন যখন শম্পা আসলো বাসায়, আমি সব শুনে ফেলছিলাম। এরপর দেখলাম আমার মায়ের ডেথ সার্টিফিকেট সোফার উপরে রাখা ছিল। আমি ডাক্তারের কাছে কাউন্সেলিং শুরু করলাম। আস্তে আস্তে আমার সব মনে হলো। ধীরে সুস্থে আমি সব কিছু মেনিয়ে নিলাম যে হ্যাঁ, আমার মায়া আর নেই, ও চলে গেছে আল্লাহর কাছে। তাহলে আপনি এতদিন আমাকে কেন বাসায় রেখেছিলেন? আমার মায়া অসহায়ের পাশে দাঁড়িয়েছে সারা জীবন। মায়া অনেক ভালো মানুষ ছিল, ও আমার হুবু বউ ছিল, এজন্য বলছি না। তোমার মতো মেয়েদের জন্যও একটা কিছু করতে চেয়েছিল, কিন্তু সময় পাইনি। আমি যদি তোমাকে না রাখতাম, তোমার ওই অন্ধকার দুনিয়ায় ফিলে যাওয়া লাগতো। আমি চাই না আমার জন্য কারো জীবনটা আবার নষ্ট হয়ে যাক। আমি এই কয়দিন তোমাকে কিছুই বলিনি, জিজ্ঞেসও করিনি। এর পিছনে শম্পা একটা বিশেষ ভূমিকা রেখেছে, আর শম্পা আমার খুবই কাবিল একটা এমপ্লয়ি ছিল। বারবার যার কারণে আমি বুঝতাম ও আমাকে পছন্দ করে। কাল শম্পার বিয়ে হয়ে গিয়েছে, এখন আর কোনো ঝামেলা নেই আমার জীবনে। আমি শান্তিমতো আমার মায়াকে ভেবে বেঁচে থাকতে পারবো বাকি জীবন। আপনি আমাকে ভুল বুঝেননি তো? আমি আসলে না, তোমাকে আমি ভুল বুঝিনি। আর এখানে তোমার কোনো দোষও নেই। আবির, চুনখালা, টুনি সবাই আমার সুখের জন্য এসব করেছে, সেটা আমি বুঝি। রুহি মনে মনে ভাবছে উনি মায়াকে বড় বেশি ভালোবাসেন। ইরাদের কষ্ট, মায়াকে ছাড়া ইরাদের বাকি জীবন অতিক্রম করা লাগবে, এটা ভেবে রুহির চোখ থেকে পানি পড়ছে। রুহি, তোমার আর মায়া সাজা লাগবে না। কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করল। বৃষ্টি শুরু হয়ে গেল। রুহি আর ইরা দুজনেই অশ্রুসিক্ত নয়ন। কেউ কাউকেই দেখছে না, তারা তাকিয়ে আছে আকাশের দিকে। ভাগ্য যেন এক নিষ্ঠুর খেলা খেলছে তাদের সাথে। রুহির ইচ্ছা করছে ইরাদকে জড়িয়ে ধরতে, ইরাদের সব কষ্ট নিজের মধ্যে নিয়ে নিতে। ওর তো অধিকার নেই, ইরাদের মতো ছেলের পাশে দাঁড়ানোর মতো যোগ্যতাও থাকা লাগে, সেটাও ওর নেই। নির্বাক হয়ে ইরাদের কষ্ট দেখা ছাড়া আর কোনো উপায় নেই রুহির। প্রায় ২০ মিনিট পর ইরাদ বলল, বাড়ি চলো। রুহি কিছু বলল না, হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে সম্মতি দিল। এরপর বাড়ি ফিরে গেল ওরা। টুনি ইরাদ রুহিকে দেখা মাত্রেই বলল, ভাবি, আপনি আর ভাইয়া তো ভিজে গেছেন পুরো, আমি টাওয়াল নিয়ে আসি। ইরাদ কিছু না বলেই ঘরে চলে গেল। ভাবি, কিছু হয়েছে আপনাদের? এমন দেখাচ্ছে কেন? ভাবি, উনি সব কিছু জেনে গেছে। আমি মায়া না, আমি রুহি, এটা উনি জানে। শম্পা যেদিন আসছে সেদিনই উনি সব জেনে গিয়েছিল। এটা বলেই রু তার ঘরের দিকে চলে যায়। রুহি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। মাটিতে বসে পড়ল রুবি। আবহাওয়াটা বেশ খারাপ হয়ে যাচ্ছে বাহিরে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু রুহির ভিতরে যে জ্বর, সেটা কেউ দেখতে পাচ্ছে না। কেমন যেন লাগছে ওর, হাত পা ভেঙে আসছে। শুধু ইরা সাহানির মুখে বলা কথাগুলোই মনে পড়ছে। কখনো রুহি কারোর জন্যেই এমন অনুভব করেনি, যেমনটা এখন ইরার জন্য অনুভব করছে। রুহির আর বুঝতে বাকি নেই। রুহি বুঝে গেছে ইরাদ আহসানকেও ভালোবেসে ফেলেছে, তাই ইরাদের কষ্টে ওরও কলিজা পড়ে যাচ্ছে। আজকের দুনিয়াটা খুবই খারাপ লাগছে রুহির কাছে। রুহি জানে ইরাদের সাথে রুহির মিল সম্ভব না। আর রুহি মনে মনে ভেবে রেখেছিল ইরাদ সব কিছু জানার পরে বাড়ি ছেড়েও চলে যাবে। যে আশ্রমে রুহির বোন থাকত, রুহি ওখানেই চলে যাবে। কারণ এখন আর কোনো পিছুটার নেই, আছে শুধু কিছু মিষ্টি সুন্দর স্মৃতি যা ইরাদকে দিয়েছে। রুহি বাথরুমে যে অনেকক্ষণ কাঁদল, এখন যে চলে যেতেই হবে। বের হয়ে রুহি হালকা একটা নীল রঙের শাড়ি পরে নিল। চেহারাটা যে কত মলিন লাগছে। ইরাদ ফ্রেশ হয়ে এসে বসে আছে রেলিংয়ের চেয়ারে। জ্বর ক্রমাগত বাড়ছে, এ কারণে বৃষ্টির ছাটটা বাড়ি দিয়ে বাইরে আসছে। কাঁচের ভিতর দিয়ে ওপাশে জ্বর দেখছে ইরাদ। এদিকে টুনি এ ব্যাপারেটি জুনু খালা আর আবিরকে জানিয়ে দেয়। আবির ইরাদের বাসার দিকে রওনা দিল। সবাই যেন চিন্তায় পড়ে গেল, এখন কি হবে?
রুহি এই কয়েকদিনই নিজের ভালো ব্যবহার আর গুণের মাধ্যমে সবার মনে নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে। রুহি আস্তে আস্তে করে নিচে নেমে এলো। ইরাদের সাথে আর থাকা রুহির জন্যে ঠিক হবে না। ইরাদকে ছেড়ে রুহির খুব কষ্ট লাগছে। আর যদি ইরাদকে দেখে তাহলে রুহির যাওয়া হবে না। কিন্তু মায়ার মতো চেহারা নিয়ে প্রতি মুহূর্তে ইরাদকে মায়ার কথা মনে করিয়ে রুহির থাকাটাও ঠিক হবে না। তাই বাহিরের এই অবস্থা দেখেও রুহি কাউকে কিছু না বলে বেরিয়ে গেল আশ্রমের উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা পরে আবির আসলো ইরাদের বাসায়। জনুখালা, স্যার কোথায়? ইরাদ বাবা তার রুমে, আর রুহি ভাবি মনে হয় তার ঘরে। আচ্ছা, আমি স্যারের ঘরে যাই, তার সাথে দেখা করা দরকার। আবির উপরে উঠে ইরাদের রুমের দরজায় কড়া নাড়ল। ইরাদ পিছনের দিকে না ঘুরে বলল, ভিতরে আসতে পারো। স্যার, আমি আবির। বসো স্যার। প্লিজ, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা আপনার মেন্টাল স্টেজ এমন ছিল দেখেই পদক্ষেপটা নিয়েছিলাম। আবার অন্যান্য কোম্পানিগুলো আপনার এই অসুস্থতাকে হাতিয়ার বানিয়ে আমাদের কোম্পানির সব ডিল নিয়ে নিতে পারত। অনেকেই এমন চেষ্টা করছিল। এসব কারণে আমরা অসহায় হয়ে গিয়েছিলাম। আমি ডক্টরের সাথে কথা বলেছি। আর না বললেও আমি তোমাকে বিশ্বাস করি আবির, তোমরা আমার জন্যেই এসব করেছিলে। বুঝতে পারছি। যাই হোক, এখন আর কোনো সমস্যা নেই, সব ভুলে যাও। আমি রুহির নামে আমার উত্তরার মার্কেটটা করে দিতে চাচ্ছি। ওই মেয়েটা হাসি খুশি থাকলে আমার মনে হয় আমার মায়া ভালো আছে। ওর যেন সামনের দিনগুলো কোনো কষ্ট না হয় সেদিকে খেয়াল রেখো। স্যার, আপনার কি মনে হয় মেয়েটা এভাবে সুখে থাকবে? ইরাদ চমকে উঠে আবিরের কথায়। কি বলতে চাও তুমি? স্যার, আপনি কি বুঝেন রুহি আপনাকে কত ভালোবাসে? দিন দিন আগে যখন আপনার জ্বর হয়েছিল, উনি না খেয়ে সারাদিন রাত আপনার সেবায় ছিল। এগুলো কি উনি মায়া হিসেবে করেছে? এগুলো কি একটা মানুষ নাটক করতে পারে? আর যদি করেও, তবে কি এভাবে কেউ এতদিন নাটক করতে পারে? ইরাদ চুপ করে আছে। স্যার, আপনি যদি সত্যিই চান, আমাদের ভাবি বানিয়ে ফেলেন। উনি আপনার টাকা বা আপনার রূপকে ভালোবাসেনি, উনি ভালোবাসে আপনার মনকে। আর মায়া ভাবিও চাইতেন আপনি ভালো কোনো মেয়েকে বিয়ে করে জীবনে সুখী হন। আর একটা কথা কি স্যার, ভাবি স্যারের দিকের থেকে এখনও পবিত্রই আছেন। আমি তার এ ব্যাপারে সব খোঁজ নিয়েছি। আমি আপনাকে এভাবে সব বলতাম না, কিন্তু আজ না বললে পরে আর বলা হতো না। এমন সময় টুনি দৌড়ে এসে ইরাদকে বলল, ভাইয়া ভাইয়া, ভাবি বাসায় নেই। এ অবস্থায় উনি কোথায় যেন চলে গিয়েছেন। মানে, তুই ভালো মতো দেখছিস? জি ভাইয়া, আপনি প্লিজ ভাবিকে খুঁজে বের করেন, তার অবস্থা খুবই বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আবির সল রুহিকে খোঁজা লাগবে। ইরাদ খুবই টেনশন নিয়ে বের হয়ে গেল। অনেক খোঁজার পরেও যখন রুহিকে পেল না, তখন রুহির আশ্রমে চলে যায়। এই আশ্রমের প্রতি রুহির একটা টান আছে, এটা ইরা জানে। আশ্রমে যেয়ে ইরাদ দেখল রুহি ওখানেই আছে। রুহি একটা ছোট্ট বাচ্চার কান্না থামাচ্ছিল। কি অপরূপ লাগছে ওকে। রুহিকে দেখে যেন ইরাদের স্বস্তি ফিরে এলো। রুহির চোখ বড় হয়ে গেল ইরাদকে দেখে। ইরাদ ভিজে গেছে পুরোপুরি। রুহি বাচ্চাকে অন্য একজনের কোলে দিয়ে এসে ইরাদকে বলল, আপনি এখানে কি করছেন? এখানে কেন এসেছেন? তুমি এখানে কেন এসেছো? আমি আর আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি প্লিজ চলে যান। কথাগুলো বলতে রুহির খুব কষ্ট হচ্ছে। নিচের দিকে তাকিয়ে কান্না করতে করতে কথাগুলো বলে, একবার কষ্ট পেয়েছি, আবারও কষ্ট দিবে আমাকে? রুহি আমাকে ছেড়ে চলে যাবে? রুহি ইরাদের দিকে তাকিয়ে রইল, মুখে কিছুই বলছে না। তুমি আমাকে ভালোবাসো রুহি, আমি জানি। আমাকে রেখে তাহলে কেন চলে যাচ্ছ? আমি আপনার লাইক না। আমার মতো মেয়েদের জীবন কারো বউ হওয়ার অধিকার নেই। আমরা শুধুই ভোগ্যপণ্য। কারো স্ত্রী হওয়ার মতো সৌভাগ্য আমাদের নেই। আমরা কেবলই পণ্য। স্ত্রী? রুহি মানুষের মনের চেয়ে বড় শরীর না। আর আমি তোমাকে এভাবে কখনোই বিচার করিনি। যখন শুনেছিলাম আমার মা এক দুর্ঘটনার কারণে নষ্টপাড়ায় আটকা পড়েছে, তখন আমি একবারও চিন্তা করিনি যে আমার মা কতটা নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাকে কেন এমন ভাবব? মনের পবিত্রতাই অনেক বড়, এটা সবার থাকা দরকার। আর আমি জানি তুমি কারো সাথে কখনো কিছুই করনি। আর যদি করতেও, তবুও তুমি আমার কাছে এমনই থাকতে। আমাকে ছেড়ে গেলে কষ্ট তো একা তুমিও না, আমিও পাবো। তুমি আমার অভ্যেসে পরিণত হয়ে গিয়েছ।
তুমি যখন চলে গেলে তখন আমি বুঝলাম যে আমার বেঁচে থাকার জন্য রুহিকে লাগবে। আমি অনেক কষ্টে মায়াকে ছাড়া থাকার অভ্যেস করেছি। রুহি এবার আর একটা কথাও ইরাদকে বলতেই দিল না, সাথে সাথে ইরাদকে জড়িয়ে ধরল। ইরাদও রুহিকে আঁকড়ে ধরল। দুটা পিপাসায় কাতর আত্মা যেন নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে। ভালোবাসা আজ সফল হয়েছে। ইরাদ সিরাতে রুহিকে বিয়ে করে একবারই বাড়ি ফিরেছে। রুহি আর ইরা দুজন দুজনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে ভালোবাসার। ওদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে নতুন জীবনের পথে ওরা একে অপরের হাত ধরে চলতে শুরু করল।